আমরা লাস্ট ক্লাস এখানে শেষ করেছিলাম লাইন ডিফেক্ট যেগুলো বা ডিসলোকেশনস যেটার আরেকটা নাম, সেটা আমরা দেখছিলাম যে ডিসলোকেশন হচ্ছে এক ধরনের লাইন ডিফেক্ট বা ইমপারফেকশনস, যেটা একটা সিস্টেমের মধ্যে আছে, মনে হয় যে একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটম এর মধ্যে ঢুকে পড়েছে এরকম, সেটা আমরা দেখেছিলাম এজ ডিসলোকেশন সেটার নাম ছিল। এবং সেটা এই এজ ডিসলোকেশন থাকলে এই সিস্টেমটার উপরে কি ধরনের স্ট্রেস পড়ে, এর আশেপাশে একটা কম্প্রেসিভ জোন তৈরি হয়, এর থেকে একটু দূরে একটা টেনসাইল জোন তৈরি হয়, সেটা দেখেছিলাম। যে ল্যাটিস ডিস্টরশন হয় সেটাকে আমরা বার্জার্স ভেক্টর দিয়ে ডিনোট করি, বা সংক্ষেপে যেটাকে বি বলা হয়, যে এতটুকু ল্যাটিস ডিস্টরশন হচ্ছে এক্সট্রা হাফ প্লেনটা এখানে ঢুকে পড়ার জন্য। আর এই যে উল্টা টি এর মতো দেখতে জিনিসটা, সেটা ডিসলোকেশন লাইনকে রিপ্রেজেন্ট করে, এই যে ডিসলোকেশন লাইন। আর এই প্লেনটা যেটার উপরে ডিসলোকেশন লাইনটা আছে বা যেখানে সে মুভমেন্ট করবে, যদি আমরা এই পাশ থেকে স্ট্রেস দিই এই পাশে যাবে, সেই প্লেনটাকে আমরা বলছি স্লিপ প্লেন। লাস্ট দিন আমরা এতটুকু পর্যন্ত দেখেছিলাম, এটাও একটু আমরা দেখেছিলাম, শুরু করেছিলাম আমরা। যদি তোমাদের মনে থাকে আমরা বলছিলাম যে ডিসলোকেশন একটা ডিফেক্ট, লাইন ডিফেক্ট, যেটা মেটেরিয়ালের মধ্যে প্রচুর পরিমাণে আছে। এবং এই ডিফেক্টটা থাকার জন্যই কিন্তু আসলে আমরা মেটেরিয়ালকে সহজে ডিফর্ম করতে পারি। কারণ ওই জায়গাটা, এই যে যখন একটা এক্সট্রা লাইন অফ অ্যাটম এখানে ঢুকে যাচ্ছে, তখন কি হচ্ছে, ওই জায়গাটা স্ট্রেসড আছে এবং এই জায়গাটাও স্ট্রেসড আছে, দুটো জায়গায় স্ট্রেসড আছে। এর আশেপাশের যে জোনটা কম্প্রেসিভ স্ট্রেস ফিল করছে, এটা একটা টেনসাইল স্ট্রেস ফিল করছে। এবং যদি আমরা এই পাশ থেকে একটা ফোর্স দেই, তখন ও চেষ্টা করে কি এই স্ট্রেসটা রিলিফ করার জন্য, এই স্ট্রেসটা রিলিফ করার জন্য সেই ডিসলোকেশনটা মুভমেন্ট শুরু করে। যদি কোনো ডিসলোকেশন না থাকতো বা কোনো ডিফেক্ট যদি না থাকতো, এটা একটা পারফেক্ট ক্রিস্টাল হতো এবং এটাকে মুভ করানো বা এই ক্রিস্টাল সিস্টেমটাকে, পারফেক্ট ক্রিস্টালটাকে ডিফর্ম করানো আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত। মানে অনেক বেশি ফোর্স দিয়ে আমাদের এই ডিফর্মেশনটা করতে হতো। এখন মেটেরিয়াল ডিফর্ম কেন আমাদের করতেই হবে, মানে মেটেরিয়াল তো আছে যেরকম থাকুক, তোমরা বুঝতেই পারো যে মেটেরিয়াল ডিফর্ম এই জন্যই করতে হবে যে আমরা তো বিভিন্ন শেপ দিতে চাই মেটেরিয়ালে। তো এখন যদি ওটাকে ডিফর্মই করতে না পারি, তাহলে তো শেপ দেওয়াটাই ডিফিকাল্ট হয়ে যাবে। একটা শেপ দেওয়া যেতে পারে যে একদম লিকুইড অবস্থা থেকে আমরা একটা কোনো একটা মোল্ডের ভেতরে এটাকে ঢেলে দেবো একটা ছাঁচের মধ্যে, তখন সেই শেপটা হয়ে যাবে। কিন্তু সবসময় তো লিকুইড অবস্থা থেকে এটাকে সলিড অবস্থায় সেভাবে আনা যায় না, বা যখন কোনো হিউজ প্রোডাকশন হয় তখন এরকম ভাবে করা যায় না। সেক্ষেত্রে সলিড অবস্থায়ও কিছু ডিফরমেশনের দরকার হয় অনেক ক্ষেত্রেই, সেটা শীট হোক, মেটালের শীট বানাতে চাচ্ছি বা রড বানাতে চাচ্ছি বা বার বানাতে চাচ্ছি বা ওয়্যার বানাতে চাচ্ছি, তখন মেটেরিয়াল ডিফর্ম করাটা অবশ্যই জরুরি হয়। অনেক ক্ষেত্রে মেটেরিয়াল ডিফরমেশন বা মেটেরিয়াল একটা ফোর্স দিলাম, সে সেই অনুযায়ী রেসপন্স করে বেঁকে গেল, সেটার প্রয়োজন হয় ম্যানুফ্যাকচারিং এর সময়। যখন কিনা আমরা এমনিতে ইউজ করব, তখন আমরা ডেফিনেটলি চাইবো না, সার্ভিসে যখন আছে তখন ডেফিনেটলি চাইবো না যে মেটেরিয়ালটা ডিফর্ম হয়ে যাক। কোনো ফোর্স আসলে তুমি ওটার উপর একটা কিছু অন্য কিছু রেখেছো ফোর্স, সে ডিফর্ম হয়ে গেল সার্ভিসে গিয়ে, সেটা চাইবো না আমরা। এই ডিফরমেশনটা চাই হচ্ছে মেটেরিয়াল তৈরির সময়, ম্যানুফ্যাকচারিং এর সময়, একটা প্রোডাক্ট তৈরির সময় আমাদের এই ডিফরমেশনটা দরকার হয়। এবং এই যে ডিসলোকেশন আছে বা অন্যান্য যে ডিফেক্ট গুলো আছে, সেইগুলো থাকার কারণেই আমরা মেটেরিয়ালকে সহজে ডিফর্ম করতে পারি। এখানে আমরা এই ফিগারটা একটু দেখেছিলাম, তোমরা কি করবা একটুখানি, আমি এখন আর এগুলো ড্র করতে বলবো না কারণ এমনিতেই টাইম শর্ট, মাত্র 40 মিনিটস এর ক্লাস। তোমরা কি করবা, অন্য সময় একটুখানি নিজেরা ড্র করবা, এই ছবিগুলো ড্র করে একটু বোঝার চেষ্টা করবা যে আসলে কি হচ্ছে। বা ইউটিউবে বেশ কিছু ভিডিও থাকে কিভাবে এই ডিসলোকেশন গুলো মুভমেন্ট করছে, এটার 3 ডাইমেনশনাল কিছু ভিডিও আছে, সেটা তোমরা দেখবা। আমি সম্ভব হলে আমিও তোমাদেরকে পাঠিয়ে দেব যে কিভাবে এই ডিসলোকেশন মুভমেন্ট করছে, সেই কারণে মেটেরিয়াল ডিফর্ম করছে। দেখো এখানে একটা শুধু ডিসলোকেশন দিয়ে আমরা দেখাচ্ছি, এখানে এরকম তোমরা চিন্তা করে এরকম অসংখ্য ডিসলোকেশন এখানে আছে, আমরা শুধু একটা দিয়ে দেখাচ্ছি। এই যে
এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমস, এটাকে লেবেল করা হয়েছে এ। দেখো এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমস ইজ লেবেল এ। ডিসলোকেশন মুভস, কখন ডিসলোকেশন মুভ করে? এটা তো একটা ডিসলোকেশন। ডিসলোকেশনটা কখন মুভ করে? যখন তুমি এই পাশ থেকে কোনো ফোর্স দিচ্ছ, এটা তো শিয়ার স্ট্রেস দিচ্ছে। শিয়ার স্ট্রেস মানে এ পাশ থেকেও ফোর্স দিচ্ছি, এ পাশ থেকেও ফোর্স দিচ্ছি। তো যখন এই স্ট্রেসটা দিচ্ছে তখন এই ডিসলোকেশন মুভ করছে। করতে করতে হচ্ছে এটা কি করছে? দ্য ডিসলোকেশন মুভস ওয়ান অ্যাটমিক ডিস্টেন্স টু দ্য রাইট as A links up to the lower portion of plane B. A link up করছে কিসের সাথে? lower portion of plane B, এর সাথে কি লিংক করছে, এবং মনে হচ্ছে যে এই রো অফ অ্যাটমসটা চলে গেছে এখানে, বি তে চলে গেছে। একইভাবে এটা যখন আমরা ফোর্সটা কন্টিনিউ করতে থাকবো তখন এটা মুভ করে এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এবং এটা গিয়ে এই ডিসলোকেশনটা তখন এই রো অফ অ্যাটমসটা তখন এটার সাথে লিংক করছে, যে সি এর যে নিচের অংশটা আছে সেটার সাথে। এরকম ভাবে মুভ করতে করতে এটা একদম সাইডে চলে যাচ্ছে। A step forms on the surface of the crystal as the extra half plane exists. এইভাবে মেটেরিয়াল ডিফর্ম করছে। এটা শুধুমাত্র একটা ডিসলোকেশনের মুভমেন্টে দেখানো হচ্ছে, এবং বলা হয় যে ডিসলোকেশনের মুভমেন্ট বা মোশনটা একটা ক্যাটারপিলারের যে মুভমেন্ট সেটার সাথে অনেকটা মিল আছে। যেরকম ভাবে যদি ক্যাটারপিলার যখন বডি মুভ করা শুরু করে, সে তার বডির পেছনের অংশটা এরকম ভাবে উঠায়, সেই জায়গাটায় যদি আমরা ডিসলোকেশনটা চিন্তা করি, এরকম ভাবে সে পুরো বডিটাকেই মুভ করে, পুরো বডিটাকে মুভ করে। এইরকম ভাবে ডিসলোকেশনটাও পুরো প্রোডাক্টের মধ্য দিয়ে বা পুরো ক্রিস্টাল সিস্টেমের মধ্য দিয়ে মুভ করছে। মুভ করতে করতে এটার মতন করে এও মুভ করতে করতে সামনে চলে গেল, ক্যাটারপিলার একটা স্টেপ এগিয়ে গেল। আর এখানে কি হলো? মেটেরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে? এটা একটুখানি ডিফর্ম হয়ে গেল। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাডাম, শুনতে পাচ্ছি। Yes, ma'am. থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি একটা অন্য জিনিস দিয়েছি। এটা হলো, এটা আমাদের একটু পরে লাগবে। আমরা ডিসলোকেশনের সাথে বা ডিসলোকেশনের মোশনের সাথে যে একটা মেটেরিয়াল কিভাবে ডিফর্ম করছে সেটা রিলেটেড, এবং সেটার সাথে আমরা স্ট্রেংথেনিং মেকানিজমস দেখবো। সেটার জন্য এই জিনিসটা, এটা ডিসলোকেশনের ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, বা ডিসলোকেশনের কারণে কিভাবে মেটেরিয়াল ডিফর্ম করে সেটা এখানটাই দিয়েছি। এটা একটা সিমুলেশন ডেটা একসাথে করা আছে, যে একটা শুরুতে একটা মেটেরিয়ালের মধ্যে, শুরুতে মানে যখন জাস্ট স্যাম্পলটা প্রিপেয়ার করা হয়েছে, মনে করো এখানে অল্প কিছু, এই যে দেখো দাগ আছে, অল্প কিছু ডিসলোকেশন আছে। এরপরে যখন এটাকে আমরা ডিফর্ম করছি, সেই ডেটাগুলো কালেক্ট করেছে, যত ডিফর্ম করা হচ্ছে, মনে করো প্রত্যেকটা স্টেপে এটাকে ডিফর্ম করা হচ্ছে। ডিফর্ম করা হচ্ছে মানে কি? মনে করো যে তুমি এটাকে টুইস্ট করছো, বা এটার উপরে কোনো ফোর্স দিয়ে এটাকে চ্যাপটা করছো, বা এটাকে লম্বা করছো, টেনে লম্বা করছো। এরকম হতে পারে যখন ওয়্যার তৈরি করা হয়, ওয়্যার ড্রয়িং এর সময় টেনে লম্বা করা হয়, সেরকম হতে পারে। সেরকম সেই ডেটা কালেক্ট করে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তোমার এই ডিসলোকেশন, দেখো ডিসলোকেশনের পরিমাণ বাড়ছে। ডিসলোকেশনের পরিমাণ বাড়তে বাড়তে দেখো অনেকগুলো ডিসলোকেশন হয়ে গেছে। কেন হয়েছে সেটা আমরা দেখবো, যে কেন ডিফর্ম করার সাথে সাথে আবার ডিসলোকেশনের পরিমাণ আবার কিভাবে বেড়ে যাচ্ছে সেটা আমরা এখনই দেখবো। কি বলছে দেখো, ডিসলোকেশন ডেনসিটি, যেটাকে যদি আমরা রো ডি দিয়ে ডিসলোকেশন ডেনসিটি যেভাবে যদি আমরা represent kori, dislocation density increases in a material due to dislocation multiplication. The motion of a dislocation is hindered by the presence of other dislocations. মানে বিষয়টা এরকম যে তুমি যখন একটা কেয়ারফুলি কোনো স্যাম্পল প্রিপেয়ার করছো, তার মধ্যে হয়তো ডিসলোকেশন আছে এতটা, এই যে প্রতি কিউবিক মিলিমিটারে 10 কিউব পরিমাণ তোমার ডিসলোকেশন আছে। আর যখন এটাকে হেভিলি ডিফর্ম করছো, তুমি এটাকে অনেক ফোর্স দিয়ে অনেকটা ডিফর্ম করে ফেলেছো, বাঁকিয়ে ফেলেছো, বা লম্বা করেছো, বা চ্যাপটা করেছো, তখন দেখো ডিসলোকেশনের ডেনসিটি বেড়ে গেছে। ওই একই পরিমাণ জায়গার মধ্যে ডিসলোকেশনের ডেনসিটি অনেকটা বেড়ে গেছে। কেন ডিসলোকেশনের ডেনসিটি বেড়ে গেল আমরা একটু দেখি। ডিসলোকেশনের আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো দেখি আস্তে আস্তে ক্লিয়ার হবে আমাদের কাছে। যে এমনিতে এক্সিস্ট করে ডিসলোকেশন, অলরেডি একটা মেটেরিয়ালের ভিতরে এক্সিস্ট করে যথেষ্ট পরিমাণে, এবং যখন আমরা সেটাকে ডিফর্ম করতে যাই তখন এই ডিসলোকেশন গুলো মাল্টিপ্লিকেশন হয়, মনে হয় যে আরো বেড়ে যাচ্ছে যখন ডিফর্ম করছি। এবং এটা খুব মজার জিনিস যে
মেটেরিয়াল ডিফর্ম করছে জন্য ডিসলোকেশনের মাল্টিপ্লিকেশন হচ্ছে, পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং এই পরিমাণ বেড়ে যাওয়ার জন্য আবার ডিসলোকেশনের মুভমেন্টটা বাধাগ্রস্ত হচ্ছে। এটা একটা আরেকটার সাথে লিঙ্ক। আমরা আস্তে আস্তে আসি। শুরুতে আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসলোকেশনস। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা যে কোনো সময় করতে পারো, অসুবিধা নাই, আমাকে থামিয়ে দিয়ে করতে পারো, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসলোকেশনস। ম্যাডাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাডাম এই যে ডিসলোকেশন বলছেন যে মুভ করে, এটা কি হচ্ছে যখন আমরা এক্সটার্নাল প্রেসার বা ফোর্স দিব তখন মুভ করবে, হ্যাঁ হ্যাঁ নাকি হচ্ছে অ্যাবসোলুট টেম্পারেচারের উপরে যে অ্যাটমগুলো ভাইব্রেট করতে থাকে ওই টাইমেও হচ্ছে এটা মুভ করে? আচ্ছা, একটা হচ্ছে যে তুমি যদি অনেক বেশি হিট করো, তখন হলো যে হিট করতে করতে তুমি যদি লিকুইড বানিয়ে ফেলো, সেটা তো অন্য জিনিস। লিকুইডের মধ্যে তো বিষয়টা আলাদা, এটা সলিডের মধ্যে বলছি, ঠিক আছে? তুমি যখন টেম্পারেচার যদি চেঞ্জ করো, টেম্পারেচার চেঞ্জ করতে করতে এটাকে যদি তুমি একদম সলিড অবস্থা থেকে লিকুইড অবস্থায় নিয়ে যাও, তখন বিষয়টা পুরো ডিফারেন্ট। লিকুইডের মধ্যে কোনো মুভমেন্টের কথা বলছি না, আমরা বলছি এখানে লিকুইডের মধ্যে তো ম্যাটেরিয়াল ইচ্ছা মতো মুভ করতে পারে, ঠিক আছে? ওখানে তো সে তখনও বসেই নাই, সে তখনও ওই ক্রিস্টাল ফরমেশনই করে নাই। আমরা এখানে ডিসলোকেশনের যে ক্যারেক্টারিস্টিক্স দেখছি, মুভমেন্ট দেখছি, সেটা হচ্ছে সলিড অবস্থায়। একটা সলিড পিস অফ মেটাল আছে, সেটাকে আমরা ফোর্স দিচ্ছি, তখন সে মুভ করছে। যদি তুমি ফোর্স না দাও, এক্সটার্নাল ফোর্স যদি না দাও, মুভ করবে না, এমনি বসে থাকবে। এখন দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসলোকেশনস। এই যে এটা একটু আগেও আমরা দেখেছি, এইখানে যদি এইজ ডিসলোকেশন লাইনটা হয়, মানে এই যে এখানে একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটমস আছে, এক্সট্রা ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ কোশ্চেন ছিল বল বল। ম্যাম, আমরা যে শেয়ার স্ট্রেস দিতেছি ম্যাম, উল্টা ভাবে যদি আবার দেই ম্যাম, প্রথম একদিকে দিলাম তারপর আবার অপোজিট দিক থেকে দিলাম, তাহলে তো ম্যাম ডিসলোকেশনটা আবার সেট হয়ে গেল, মানে আবার তো মেটালটা ম্যাম আগের রূপে ফিরে যাবে না? আচ্ছা হ্যাঁ, এটা এটা খুব মজার কোয়েশ্চেন আর কি। ঠিক আছে, যদি এক পাশ থেকে দাও তারপরে আবার আরেক পাশ থেকে দিলে তো আগের অবস্থায় ফেরত আসার কথা, কিন্তু সেটা হবে না। যখন তুমি এক পাশ থেকে দিবা, তখন সে অলরেডি ডিফর্ম হয়ে গেল, ঠিক আছে? ডিফর্ম হয়ে যাওয়ায় কি হয়েছে, তোমরা যদি এই ফিগারটা আরেকবার দেখো, এর মধ্যে যখনই ডিফর্মেশন হচ্ছে, দেখো ডিসলোকেশনের ডেনসিটি যদি এই লাল লাল দাগগুলো রিপ্রেজেন্ট করে, তাহলে ডিসলোকেশনের ডেনসিটি অনেক বেড়ে গেছে, তাই তো? এখন তুমি যদি এটাকে আবার মনে করো এই অবস্থায় তুমি ছেড়ে দিলে, তোমরা এমনি চিন্তা করো একটা একটা মনে করো একটা পিস অফ মেটাল আছে, যেটাকে তোমরা একটা ইটের শেপে ছিল, মনে করো এটাকে তুমি চ্যাপটা করে একদম শীটের মতন বানিয়ে ফেলেছো, মেটাল শীট। এখন এখন তুমি এখান থেকে কিভাবে আবার আগের অবস্থায় ফেরত যাবে? শীট থেকে আবার ইয়ে অবস্থায়, তখন তোমাকে একেবারে ওটাকে আবার লিকুইড বানায় করতে হবে। অথবা তুমি মনে করো যে তুমি হ্যাঁ এক পাশ থেকে, তুমি যদি ওইটাই চিন্তা করো যে আমি এক পাশ থেকে ডিফর্ম করলাম, তারপরে আবার অন্য পাশ থেকে ঠেলা দিলাম, কিন্তু ডিসলোকেশনের ডেনসিটি এতটাই বেড়ে গেছে, এখন হ্যাঁ সেটাকে তুমি হয়তো আবার আগের অবস্থায় ফেরত নিতে পারবা, কিন্তু সেখানে তোমার অনেক বেশি ফোর্স দিতে হবে। কারণ কি হয়, ডিসলোকেশন যখন মুভ করে তখন একটা আরেকটার সাথে মিলে ডিসলোকেশনের পরিমাণ এত বেড়ে যায় যে এখন এগুলাকে সরাতে আরো বেশি ফোর্স দিতে হয়। দেখো যদি আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে দেখি যে ডিসলোকেশনের ডেনসিটি কত বেড়ে গেছে, এখন যদি তুমি এটাকে আবার আগের অবস্থায় আনতে চাও, তখন কি করতে হবে? তখন তোমাকে যে আবার যে উল্টা দিকে যে ফোর্সটা দিবা, সেটা আবার তোমাকে অনেক বেশি পরিমাণে দিতে হবে। এখন অনেক বেশি মানে অনেক বেশি। তুমি দেখো এই যে এটা হচ্ছে পার মিলিমিটার কিউবে এতটা ডিসলোকেশনের ডেনসিটি বেড়ে গেছে, তাহলে একটা পুরো প্রোডাক্ট কত বড় হবে। তুমি হ্যাঁ হয়তো আগের অবস্থায় ফেরত আনতে পারবা, কিন্তু সেটার জন্য অনেক বেশি ফোর্স দিতে হবে। আর যদি তুমি একেবারেই এটাকে ডিফর্ম করে ফেলো, যেমন আমি বললাম যে তুমি যদি এটাকে টানতে টানতে তুমি ওয়্যার বানায় ফেলো, মনে করো একটা রডের মতন একটা জিনিস আছে, এটাকে তুমি টেনে ওয়্যার বানায় ফেলছো, এখন তুমি কিভাবে আগের অবস্থায় ফেরত নিয়ে যাবা? আমি কি বোঝাতে পেরেছি? টেনসাইল ওয়্যার বুঝতে পারছো? কেবল যেগুলো, হ্যাঁ মনে করো স্টিলের কেবল তুমি মানে ওয়্যার টাইপের জিনিস বানাচ্ছো, এটা একটা রড শেপের জিনিস ছিল, মনে করো যে 10 মিলিমিটার ডায়া ছিল লম্বা রডের মতন, এটাকে টেনে 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 তুমি এখন 2 মিলিমিটার বা 1 মিলিমিটার লম্বা এরকম করে ফেলেছো, এখন কিভাবে তুমি আবার আগের অবস্থায় ফেরত যাবা? এটা পসিবল না, ঠিক আছে? আচ্ছা, আর হ্যাঁ তুমি যেটা বলছো যে হ্যাঁ এক পাশ থেকে ফোর্স দিলে আবার অন্য পাশ থেকে দিলে, হ্যাঁ সেটা হতে পারে যদি তোমার সামান্য ডিফর্মেশন হয়ে থাকে, একটা মানে খুব একটা বেশি শেপ চেঞ্জ হয় নাই, তখন এটা পসিবল, কিন্তু সেই ক্ষেত্রেও ফোর্সটা প্রথমের চাইতে অনেক বেশি দিতে হবে। আচ্ছা,
এখন দেখো যেটা বলছিলাম characteristics of dislocations, strain fields that exist around dislocations are influential in determining the mobility of the dislocation. যেটা বলছে যে এই ডিসলোকেশনের আশেপাশে যে যে ল্যাটিস স্ট্রেইনটা হয়, স্ট্রেইনটা কি, স্ট্রেইন হচ্ছে তোমার মানে যে জায়গাটা থেকে যে সরে গেল, এই যে কতটা মানে স্ট্রেইন হচ্ছে আসলে ডিসলোকেশন, মানে কতটা সে সরে গেল। এই যে এখানে একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটমস ঢুকানোর জন্য এই অ্যাটম গুলা কতটা সরে গেল, এই সরে যাওয়ার কারণে যে একটা অতিরিক্ত এর উপরে স্ট্রেস তৈরি হলো, কারণ ও তো এখানটায় সুন্দর মতন এরকম ভাবে ছিল, এখন তুমি একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটম এর ভিতরে এসে বসে আছে, তখন এ কিন্তু আর ভালো ফিল করছে না, ও যেভাবে ছিল সে ভালো ফিল করছে না, সে একটা কম্প্রেশন ফিল করছে। এবং এই যে স্ট্রেন, এর উপরে যে স্ট্রেইনটা, এর উপরে যে প্রেসারটা, সেইটা ডিসলোকেশনের মোবিলিটি বা ডিসলোকেশনের মুভমেন্টটাকে ইনফ্লুয়েন্স করে, যে ডিসলোকেশন কি মুভ করবে নাকি করবে না, বা কেন করবে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। একইভাবে এখানে যেই অ্যাটম গুলো আছে সেগুলোর উপরে একটা যেরকম কম্প্রেসিভ স্ট্রেস থাকে, সেরকম ভাবে এখান থেকে যেগুলো দূরে আছে সেটার মধ্যে আবার কি ধরনের তাহলে স্ট্রেস থাকবে আমরা চিন্তা করতে পারছি, যে টেনশন থাকবে, কারণ এইগুলা হচ্ছে এক্সট্রা একটা জিনিস ঢুকে পড়েছে এবং এই অ্যাটম গুলার সাথে তো এই অ্যাটম গুলা লিঙ্কড আছে, বন্ডিং আছে এগুলোও তখন করবে কি এটার মতন এই পাশে যাওয়ার চেষ্টা করবে, ও চেষ্টা করবে এই লাইন বরাবরই থাকতে, ও তো টানছে এই অ্যাটম গুলোকে, এই লাইন বরাবর অ্যাটম গুলো করছে কি একে টানছে, এই অ্যাটম গুলো একে টানছে, তো টানছে সেজন্য এ আবার একটা টেনসাইল ফোর্স অনুভব করবে। So atoms immediately above and adjacent to the dislocation line are squeezed together, এই যে এই জায়গাটা, experiencing a compressive strain relative to atoms positioned in the perfect crystal and far removed from dislocation. মানে এই জায়গায় যে অ্যাটম গুলা আছে, মানে ডিসলোকেশনের ইমিডিয়েটলি উপরে যে অ্যাটম গুলা আছে ডিসলোকেশনের লাইনের ইমিডিয়েটলি উপরে, সেগুলা এবং এর আশেপাশের জায়গাটা একটা কম্প্রেসিভ স্ট্রেইন ফিল করবে। কোন অ্যাটম গুলার তুলনায়? এই যে এখান থেকে ডিসলোকেশনের থেকে দূরে যে অ্যাটম গুলা আছে, ফার রিমুভ ফ্রম ডিসলোকেশন, আর যেগুলা পারফেক্ট ক্রিস্টালে যে অ্যাটম গুলো আছে সেটার চাইতে এই এরিয়ার অ্যাটমটা একটা কম্প্রেসিভ স্ট্রেস ফিল করবে। ডিরেক্টলি বিলো দ্য হাফ প্লেন the effect is just opposite. হাফ প্লেন মানে এটার নিচে, এটার জাস্ট নিচের কথা বলছে, যে এরকম যদি একটা হয় তাহলে এর থেকে এই জায়গায় যে অ্যাটম গুলো সেটা জাস্ট অপোজিট ইফেক্ট ফিল করবে, মানে সেটা টেনশন ফিল করবে। তো এইরকম ভাবে মানে ডিসলোকেশন, যদি ডিসলোকেশনটা এইখানে থাকতো, যদি ডিসলোকেশনটা এইখান দিয়ে একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটম থাকতো, তখন কি হতো, তখন এই জায়গায় টেনশন থাকতো, এই জায়গায় কম্প্রেশন থাকতো। যদি এই দিক দিয়ে হতো ডিসলোকেশনটা, এক্সট্রা হাফ প্লেন অফ অ্যাটমটা যদি এই দিক দিয়ে থাকতো, তখন এই জায়গায় কম্প্রেশন হতো, এই জায়গায় টেনশন হতো, এরকম আর কি বিষয়টা। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। ম্যাডাম এখানে যে টেনশনের কথাটা বলা হয়েছে, কম্প্রেশন আর টেনশন দুইটার মধ্যে পার্থক্যটা কিরকম একটু কনফিউজ হচ্ছি। আচ্ছা, টেনশন হচ্ছে টান অনুভব করা, আর কম্প্রেশন হচ্ছে মানে প্রেসার অনুভব করা, স্কুইজড ফিল করছে, তুমি কোনো কিছুর উপরে চাপ দিচ্ছ তাইলে সেটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, আর তুমি কোনো কিছুকে ধরে টানছো সেটা হচ্ছে টেনসাইল ফোর্স। টেনসাইল ফোর্স দিলে সে টেনশন অনুভব করবে। তুমি একটা স্কেলকে যদি বাঁকাও, একটা তোমাদের যে স্কেল আছে না বড় স্টিলের স্কেল গুলা, স্টিলের স্কেলকে যদি তুমি বাঁকাও তাহলে কি হবে, এক পাশে টেনশন থাকবে আর যেইটা বাঁকানো মানে কার্ভের মতো যে জায়গাটা হলো সেটা কম্প্রেশনে থাকবে। জি ম্যাডাম, বুঝছি ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা চিন্তা করি যে এই যে এটার সাথে রিলেটেড এরকম আমরা দেখছি যে এইখানটা একটা ডিসলোকেশন, এক্সট্রা প্লেন অফ অ্যাটমস আছে, এটা হচ্ছে ডিসলোকেশন লাইন, এই জায়গায় কম্প্রেশন, এই জায়গায় টেনশন। এখন তোমার মনে করো যে এরকম এরকম ওই যে আগে যে ছবিটাই দেখলাম সেটাকে এখানে ছোট করে দেখানো হয়েছে, এখানে কম্প্রেশন জোন, এখানে হচ্ছে টেনশন জোন, এই যে ডিসলোকেশন লাইনটা। এখন এইরকম একটা ডিসলোকেশন যেটা আছে, সে যদি মনে করো মুভমেন্টের সময়, মুভমেন্ট মানে কি আমরা একটা ফোর্স দিয়েছি, সে মুভ করছে, এই মুভমেন্টের সময় সে যখন যেতে যেতে মনে করো সে যাচ্ছে, যেতে যেতে সে মিট করলো ওর মতনই আরেকটা ডিসলোকেশনকে, যার কিনা এখানে কম্প্রেসিভ জোন, যার কিনা এখানে টেনসাইল জোন।
কি হবে, ন্যাচারালি এদের মধ্যে একটা রিপালশন হবে। আমরা বুঝতে পারি কিনা, কারণ অলরেডি একটা সে কম্প্রেশনে আছে, সে চেষ্টা করবে কি সে একটা কোন একটা টেনসাইল জোনের সাথে বা একটা টেনসাইল একটা অ্যাটমসফিয়ার আছে, এরকম একটা অ্যাটমসফিয়ারের সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করে এই কম্প্রেসিভ যে স্ট্রেসটা ওর উপরে আছে সে সেটা রিলিফ করতে চাইবে। এটা তোমরা সবকিছুর ক্ষেত্রেই খেয়াল রাখবা যে যে কোনো অবস্থায় সে মানুষ হোক বা মেটেরিয়াল হোক, এরা সবসময় লোয়ার এনার্জি স্ট্রেসে থাকতে চায়, লোয়ার এনার্জি স্টেজে। মনে করো যে আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়, সবচেয়ে আমরা এই জন্য বসে পড়তে চাই। বসে পড়লে আমরা হচ্ছে যে একটু কম লাগে, আমাদের এনার্জি লাগে, খরচ হয়। আর তার চেয়েও আরামে থাকতে চাইলে আমরা শুয়ে পড়ি, তখন আমাদের সবচেয়ে বেশি আরাম লাগে। মেটেরিয়ালও তাই, সে হচ্ছে সবসময় চেষ্টা করে তার উপরে যদি কোনো স্ট্রেস থাকে সে স্ট্রেসটা রিলিফ করার চেষ্টা করে। তো রিলিফ করার চেষ্টার জন্য সে একটা কম্প্রেশন জোন, কখনোই আরেকটা কম্প্রেশনের জোনের কাছে গিয়ে সে মানে সে রিল্যাক্সড হবে না। সে চেষ্টা করবে এইরকম যদি কোনো সিচুয়েশন হয়, চেষ্টা করবে মানে রিপালশনের একটা চেষ্টা করবে, মানে সে আরো তার কম্প্রেসিভ স্ট্রেসটাকে আর বাড়াতে চায় না। তো এই ক্ষেত্রে হবে রিপালশন। এবং ডেফিনেটলি সেই ক্ষেত্রে উল্টাটা যদি হয়, এরকম একটা কম্প্রেসিভ জোন আর টেনসাইল জোন আছে, এটা মুভ করছে, মুভ করতে করতে সে যদি এরকম আরেকটা ডিসলোকেশনের কাছাকাছি আসে যেখানে কিনা উল্টা জোনটা, যেটা আমি বলেছিলাম যে ডিসলোকেশন এক্সট্রা প্লেন অফ অ্যাটমটা এইদিকেও থাকতে পারে, সেই ক্ষেত্রে কম্প্রেশন জোন আর টেনসাইল জোন কি করবে, একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করবে। এই যে এটা এরকম ভাবে আছে, এটা এরকম ভাবে আছে, ডিসলোকেশন অ্যানিহিলেশন হবে, পারফেক্ট ক্রিস্টাল হবে। হ্যাঁ, এটা তো একদম আইডিয়াল কেস, এরকম কখনোই হবে না, কারণ এখানে কতটুক কম্প্রেশন আছে, এখানে কতটুক টেনশন আছে, একেবারে ঠিক সেই পরিমাণ কম্প্রেশন আর উল্টা টেনশনই এখানে চলে আসবে, এরকম হবে না। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে এক ক্ষেত্রে হবে রিপালশন আর এক ক্ষেত্রে হবে অ্যাট্রাকশন। এটা কখন হচ্ছে, যখন ডিসলোকেশনটা মুভ করছে, যখন আমরা মেটেরিয়ালের উপরে কোনো ফোর্স দিচ্ছি, মানে চেষ্টা হবে, ও চেষ্টা করবে সবসময় যে ওর উল্টা কোনো একটা ইফেক্টের কাছে গিয়ে সে নিজেকে স্ট্রেস রিলিফ হওয়ার চেষ্টা করবে। Two edge dislocations of the same sign and lying on the same slip plane exert a repulsive force on each other. এটা C and T denote compression and tensile regions respectively. এটা তো আমরা বুঝতে পেরেছি, C হচ্ছে compression, T হলো tension. Edge dislocations of opposite sign and lying on the same slip plane exert an attractive force on each other. Upon meeting, they annihilate each other and leave a region of perfect crystal. যদি এরকম হয়, যেরকম খুব আইডিয়াল কেস হলো, এ যেরকম কম্প্রেশন আছে, এ হচ্ছে তোমার টেনশন, এটা আবার টেনশন কম্প্রেশন, তখন ওই জায়গাটাতে একটা পারফেক্ট ক্রিস্টাল তৈরি হলেও হতে পারে যদি মোটামুটি একদম কাছাকাছি কম্প্রেসিভ জোন আর টেনসাইল জোন এখানে থাকে। তাইলে এগুলা হচ্ছে সব ডিসলোকেশনের ক্যারেক্টারিস্টিক্স। যখন আমরা একটা মেটেরিয়ালকে ডিফর্ম করার চেষ্টা করব, তখন মেটেরিয়ালটা ভেতরে যে ডিসলোকেশন গুলো আছে সেগুলো মুভমেন্ট হবে। এবং এই যে আমরা যে এই ফিগারটা দেখিয়েছিলাম যে ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন হচ্ছে, কেন হচ্ছে, কারণ ডিসলোকেশন মুভ করার সময় সে যে সবসময় তার মানে অ্যাট্রাক্ট করার মতন কোনো জোন পাবে তা না, সে রিপালস করার মতন জোন পাবে। তো সেইটার কারণে তখন দেখা যাচ্ছে এই জায়গাটায় মানে ডিসলোকেশন মুভমেন্ট করাটা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সে কিছুতেই এদিকে যেতে চাইবে না, কিন্তু আমরা তো ফোর্স দিচ্ছি। হ্যাঁ, তখন হলো যে তাকে হয়তো যেতেই হবে, তখন মনে হচ্ছে এই ডিসলোকেশনটা যা না ছিল এখন তার চাইতে এটা আরো বেড়ে গেল, ডিসলোকেশনের ডেনসিটিটা আরো বেড়ে গেল, এখানে কিন্তু ডেনসিটিটা কমে গেল। তো এইটা হওয়ার পসিবিলিটিটাই বেশি, কারণ এত সুন্দরভাবে তোমার উল্টা মতো করে এরকম ভাবে কখনো থাকে না, সেটা খুব রেয়ার কেস। বেশিরভাগ ক্ষেত্রে ডিসলোকেশনের ডেনসিটি বেড়ে যায় এরকম সিচুয়েশন থাকার কারণে, যে ডিসলোকেশন যখন মুভ করছে সে তার মতনই আরেকটা ডিসলোকেশনের কাছাকাছি যায় এবং গিয়ে ওটার ডেনসিটি আরো বাড়িয়ে দেয়। এখন দেখো আমরা স্ট্রেংথেনিং স্ট্র্যাটেজিস বা স্ট্রেংথেনিং মেকানিজমস এই ডিফেক্টের মধ্যেই পড়ছি। আমরা কিন্তু এতক্ষণ দেখছিলাম ক্রিস্টাল ডিফেক্টস এর মধ্যে আমরা সেকেন্ড কাইন্ড অফ ডিফেক্ট যখন দেখছি ডিসলোকেশন, সেখানে এসে আমরা আবার আরেকটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে স্ট্রেংথেনিং
মেকানিজম বা স্ট্রেংথেনিং স্ট্র্যাটেজিস, যেহেতু এটা আমি এটা শেষ করেও পড়াতে পারতাম, ডিফেক্টটা শেষ করেও, কিন্তু এটা এতটাই ডিসলোকেশনের সাথে রিলেটেড যে আমি সবসময় এটা এর ভেতরে নিয়ে এসে পড়াই, কিন্তু এটা কিন্তু আসলে একটা আলাদা টপিক। স্ট্রেংথেনিং মেকানিজমস আসলে একটা আলাদা টপিক, আর ক্রিস্টাল ডিফেক্ট একটা আলাদা টপিক, কিন্তু এই ডিসলোকেশনের সাথে এটা খুব বেশি মাত্রায় রিলেটেড, তোমরাও এখনই সেটা বুঝতে পারবে। এখন আমরা তাহলে একটুখানি নিজেদের একটু ইমাজিন করি, নিজেদের কিছু কমন সেন্স অ্যাপ্লাই করি, যে যদি আমরা একটা মেটালের মনে করো স্ট্রেংথ বাড়াতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? আমরা এর ভেতরে যে ডিসলোকেশন গুলো আছে সেটার মুভমেন্ট যাতে না হয় সেটার চেষ্টা করব। মনে করো তুমি একটা মেটালকে তুমি করতে চাচ্ছ যেটার স্ট্রেংথ অনেক বেশি, স্ট্রেংথ অনেক বেশি মানে তুমি কোনো ফোর্স দিচ্ছ, সে সহজে ডিফর্ম হবে না। কারণ তুমি যখন একটা জিনিসকে সার্ভিসে নিবা তখন তো তুমি চাইবা যে এটার স্ট্রেংথ যেন ভালো হয়, এটা যেন তুমি স্টিলের রড বানাচ্ছ, রডটার তো যথেষ্ট একটা স্ট্রেংথ থাকতে হবে, যে 500 মেগাপ্যাসকেল এরকম একটা, বা 300 মেগাপ্যাসকেল, বা তোমার কিছু একটা স্ট্রেংথ থাকতে হবে। এখন যদি আমরা চাই যে এটা স্ট্রেংথ আমরা বাড়াবো, যা আছে তার চাইতেও বাড়াবো, তখন একটা সবচেয়ে সোজা উপায় হচ্ছে এর ডিসলোকেশন গুলোর মুভমেন্ট যদি আমরা বাধাগ্রস্ত করতে পারি। কেন? কারণ ডিসলোকেশন যত মুভ করবে ততই তো মেটেরিয়াল ডিফর্ম হয়ে যাবে। তুমি ফোর্স দিচ্ছ আর মেটেরিয়াল ডিফর্ম হতে থাকবে, কারণ এর ভিতরে ডিসলোকেশন গুলা মুভ করতে থাকবে, এর ভিতরে ডিফেক্ট গুলো সহজে মুভ করছে, সেজন্যই মেটেরিয়াল ডিফর্ম হবে। সো যদি আমরা স্ট্রেংথ বাড়াতে চাই তাহলে সবচেয়ে সোজা উপায় হচ্ছে মেক ইট হার্ডার ফর ডিসলোকেশনস টু মুভ। সেটা করার উপায়গুলো কি? আমরা মূলত তিনটা উপায় করতে পারি। একটা হচ্ছে গ্রেইন স্ট্রেংথেনিং, একটা হচ্ছে সলিড সলিউশন স্ট্রেংথেনিং, আর একটা হলো স্ট্রেইন হার্ডেনিং। প্রথমটা আমরা দেখি স্ট্রেংথেনিং বাই গ্রেইন সাইজ রিডাকশন। দেখো আমরা যখন দেখছি যে একটা আমরা ফোর্স দিচ্ছি, এই যে ডিসলোকেশনটা মুভ করছিল, আমরা যখন সেটা পেলাম, তোমাদের কি নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে? একজন দুজন খালি ঢুকছো বেরোচ্ছ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা পরে আমার মাঝে মধ্যে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে নেট প্রবলেম করে। আচ্ছা আচ্ছা দেখছি যে খালি ঢুকছো বেরোচ্ছ, ঠিক আছে। আচ্ছা এখন যেটা হলো যে এইটা মনে করে একটা গ্রেইনের কথা মনে আছে কিনা? এটা একটা গ্রেইন, এখানে অ্যাটম গুলো একভাবে সাজানো আছে, এটা আরেকটা গ্রেইন, এটা আরেকটা গ্রেইন। এই যে গ্রেইন বাউন্ডারিটা, গ্রেইনের কথা মনে আছে? একটুখানি এই যে হলো এই যে গ্রেইন গুলা, এই যে গ্রেইন বাউন্ডারি গুলা, ঠিক আছে? এই যে এক একটা গ্রেইন আর এই যে গ্রেইন বাউন্ডারি। এখন এই মনে করে এই গ্রেইনটা বা এই গ্রেইনটা এটা আমরা দেখছি, এর ভিতরে অ্যাটম গুলো এখানে সাজানো আছে। তো এটা একটা গ্রেইন, এটা একটা গ্রেইন। এইখানে মনে করো এই দেখো একটা এক্সট্রা প্লেন অফ অ্যাটম এখানে ঢুকানো আছে, তো যার মানে এই যে এখানটায় সেই এই ডিসলোকেশনটা, এটা হচ্ছে স্লিপ প্লেন। মানে যখন আমরা যদি এখান থেকে ফোর্স দিই তাহলে ডিসলোকেশনটা এইভাবে করে যেতে থাকবে, মুভ করতে থাকবে, মুভ করতে থাকবে। এখন যখনই সে গিয়ে গ্রেইন বাউন্ডারিটায় মিট করবে, এটা গ্রেইন এ, এটা গ্রেইন বি যদি হয়, এই যে ডিসলোকেশন, এটা যখন আমরা ফোর্স দিচ্ছি তখন যদি সে মুভ করা শুরু করে এই বরাবর যেতে যেতে সে এখানটায় আসলো, এখানটায় এসে কি হবে? সে এখন তাকে যদি মুভ করতে হয়, যেহেতু এই গ্রেইনের ভিতরে অ্যাটমের ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট, কারণ এখানেও বিসিসি, যদি মনে করো বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচার, এখানেও বিসিসি, এখানেও বিসিসি, হ্যাঁ যদি এরকম হয়, বা এখানেও এফসিসি, এখানেও এফসিসি, কিন্তু ওরিয়েন্টেশনটা আলাদা। সে এইভাবে সেজে আছে, সে এভাবে সেজে আছে। এখন এই জিনিসটা যখন মুভ করছে, ডিসলোকেশন মুভ করতে করতে এই জায়গায় চলে আসলো, গ্রেইন বাউন্ডারিতে চলে আসলো। এখন যদি তাকে মুভ করতে হয়, তাকে কি করতে হবে? ডিরেকশন চেঞ্জ করতে হবে, সে চলে যাবে হচ্ছে অন্যদিকে, এই দিকে যেতে হবে। তো সে তো সহজে সেটা করতে চাইবে না, এই ডিরেকশন চেঞ্জ, যত এই ডিরেকশনটা যত চেঞ্জ হয়ে যাবে, মানে এটা যদি এইরকম ভাবে যেতে হয় বা এইরকম ভাবে যেতে হয়, রাদার যদি এইরকম ভাবে যেতে হয়, এতক্ষণ সে যেভাবেই যাচ্ছিল, তাহলে আমরা বুঝতে পারি যদি ওর ডিরেকশনটা অনেকটা চেঞ্জ হয়ে যায় তাহলে তার জন্য মুভমেন্টটা বেশ ডিফিকাল্ট হয়ে যাবে।
সো আমরা যদি গ্রেইন সাইজ কমায় ফেলি, মানে আমরা যদি অনেক ছোট ছোট গ্রেইন করে ফেলি একটা ইয়ের ভিতরে, মেটেরিয়ালের ভিতরে, তখন কি হবে? ডিসলোকেশনের মুভমেন্টটা বারবার বাধাগ্রস্ত হবে। বারবার যদি সে বাধাগ্রস্ত হয় তখন কি হবে? মেটেরিয়ালের স্ট্রেংথ আমরা বাড়িয়ে ফেললাম। কেন? কারণ তখন যদি আমরা একটা ফোর্স দেই, ডিসলোকেশন সহজে মুভ করতে চাইবে না, কারণ মুভ করতে গেলে তাকে বারবার ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছে। যদি একটা এই পুরাটাই যদি একটা গ্রেইন হয়, পুরা মেটেরিয়ালের মধ্যে মনে করো অল্প 2-3টা গ্রেইন আছে, তখন সে কি করতে সুন্দর মতন সে যাচ্ছে, কারণ একটা গ্রেইনের ভেতরে তো ওরিয়েন্টেশন একই ভাবে আছে, তখন সে সুন্দর মতন যাচ্ছে, সে সহজে মুভ করতে পারবে এবং আমরা সহজে মেটেরিয়ালকে ডিফর্ম করতে পারবো। কিন্তু যদি আমরা ছোট ছোট অনেক গ্রেইন করি তখন কি করতে হবে? বারবার তাকে তার ডিরেকশন চেঞ্জ করতে হবে। আমরা আবার ওই ফিগারটাতে একটু যাই। এখানটায় মনে করো, হ্যাঁ একটু আমি শেষ করে তারপরে বলো। এখানটায় মনে করো সে আসছে, এই যে ডিসলোকেশন মনে করো এই দিক দিয়ে মুভ করছিল, করতে করতে সে একটা গ্রেইন বাউন্ডারিতে আসলো, সে আবার তাকে এরকম ভাবে যেতে হচ্ছে, আবার তাকে এরকম ভাবে যেতে হচ্ছে, আবার তাকে এরকম ভাবে যেতে হচ্ছে। সো আমরা যত বেশি এখানে গ্রেইন তৈরি করব তত এই ডিসলোকেশনের মুভমেন্টটা তত হচ্ছে তার বাধাগ্রস্ত হবে। এখন বলো। ম্যাডাম এখানে ওরিয়েন্টেশনটা ডিফাইন হওয়া মানে কি দুইটা গ্রেইন হচ্ছে রিলেটিভ অ্যাঙ্গেলে থাকবে এরকম কোনো কথা? হ্যাঁ, একটা অ্যাঙ্গেল থাকবে এদের মধ্যে। হ্যাঁ, এরপরেই দেখো এই যে এখানে এই ছবিটা আছে, এটা হাই অ্যাঙ্গেল গ্রেইন বাউন্ডারিও হতে পারে, লো অ্যাঙ্গেল গ্রেইন বাউন্ডারিও হতে পারে। মানে আসলে তো এইভাবে থাকে, এই যে সরি, আসলে তো এইভাবে থাকে তাই না? একদম আমরা এখানে যেটা দেখছি এরকম ফাঁকা ফাঁকা এরকম ভাবে তার অ্যাটম গুলো থাকে না, একদম লাগানো থাকে তাই না? তো এখন দেখো এইখানে এই যে এইখানে যে ওরিয়েন্টেশন আছে, এখানে কিন্তু এই যে এইরকম ওরিয়েন্টেশন, আবার এখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। এখানে যদি আমরা চিন্তা করি যে এই দিক বরাবর এই মনে করো ডিসলোকেশনটা মুভ করছিল, করতে করতে ওকে এখন কি করতে হবে? এই দিক বরাবর আবার মুভ করতে হবে। তখন একটা এই যে বড় অ্যাঙ্গেল অফ মিস অ্যালাইনমেন্ট, যেটা একটা বড় সরো তোমার অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, হাই অ্যাঙ্গেল গ্রেইন বাউন্ডারি। আবার এরকমও হতে পারে লো অ্যাঙ্গেল গ্রেইন বাউন্ডারি, যেদিকে যাচ্ছিল মোটামুটি ওই দিকেই আবার যাচ্ছে, খুব একটা বেশি তাকে ডিরেকশন চেঞ্জ করতে হয় নাই। তো এইখানে বুঝতেই পারছো যে এই সমস্ত ক্ষেত্রে ডিসলোকেশনের মুভমেন্টটা ইজিয়ার হবে এইটার চাইতে, এখানটাই একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে এটাকে আরেকটু দেখি। তাহলে গ্রেইন বাউন্ডারি অ্যাক্টস অ্যাজ এ ব্যারিয়ার টু ডিসলোকেশন মোশন ফর টু রিজনস। রিজনগুলো কি কি? প্রথমে হচ্ছে সিন্স the two grains are of different orientations, a dislocation passing into grain B will have to change its direction to motion. This becomes more difficult as the crystallographic misorientation increases. তাহলে যেহেতু দুইটা গ্রেইন আমাদের দুই ডিফারেন্ট ওরিয়েন্টেশনে আছে, একটা ডিসলোকেশন যখনই এ থেকে গ্রেইন বি তে যাচ্ছে, এর কি হচ্ছে? ডিরেকশন অফ মোশনটা চেঞ্জ করতে হচ্ছে। এই লাইন বরাবর যাচ্ছিল, এই প্লেন বরাবর যাচ্ছিল, এখন ওকে এই প্লেন বরাবর যেতে হবে। This becomes more difficult as the crystallographic misorientation increases. এটা যতই একটা থেকে আরেকটাতে যাবে তত এটা বাড়তে থাকবে। The atomic disorder within a grain boundary region will result in a discontinuity of slip lanes from one grain to another. তাহলে একটা এতক্ষণ যে কন্টিনিউয়াস একটা বিষয় ছিল একটা গ্রেইনের ভিতরে, যখনই আরেকটাতে যাচ্ছে তখন একটা ডিসকন্টিনিউটি একটা চলে আসছে, তখন তাকে অন্যদিকে যেতে হচ্ছে, এইদিকে বা এইদিকে। তখন সে আর এখন যে কমফোর্টেবলি মুভ করছিল, মানে ডিফর্ম হতে হেল্প করছিল মেটেরিয়ালটাকে, সেটা এখন আর সে করতে পারছে না। সো মোশন অফ এ ডিসলোকেশন অ্যাজ ইট এনকাউন্টার্স দ্য গ্রেইন বাউন্ডারি, illustrating how the boundary acts as a barrier to continued slip. Slip lanes are discontinuous and change directions across to the boundary. যখনই একটা গ্রেইন বাউন্ডারিতে আসছে তখনই তাকে ডিরেকশন চেঞ্জ করতে হচ্ছে এবং এই স্লিপ প্লেনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এতক্ষণ তো একটাই কন্টিনিউয়াস প্লেন ছিল, এখন এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। সো এই গ্রেইন বাউন্ডারি গুলা সবসময় তোমার যত বেশি গ্রেইন বাউন্ডারি আমরা তৈরি করতে পারবো, মানে যত ছোট ছোট গ্রেইন আমরা তৈরি করতে পারবো, তত মেটেরিয়ালের স্ট্রেংথ আমরা বাড়াতে পারবো। একটা হলো এটার নাম হচ্ছে কোর্স গ্রেইন মেটেরিয়াল, ফাইন গ্রেইন মেটেরিয়াল। যত বড় বড় মেটেরিয়ালের গ্রেইন হবে তত সেটাকে ডিফর্ম করাটা ইজিয়ার হবে,
যত ছোট ছোট গ্রেইন হবে তত সেটাকে ডিফর্ম করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমার মনে হয় আমরা আজকে এখানে স্টপ করি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, এটা আরো সময় লাগবে শেষ করতে। কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম হ্যাঁ বল। ম্যাম বড় গ্রেইন আর ম্যাম ছোট গ্রেইন এটা মানে তৈরি করার কি কোনো মেকানিজম তো ম্যাম এটা কি ন্যাচারালি মানে করার অবশ্যই অবশ্যই সেটাই তো ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ আমরা এমনিতে চিন্তা করো, খুব সোজা একটা বুদ্ধি শেখাই দিই। এমনিতে চিন্তা করো যে তুমি একটা লিকুইডকে ঠান্ডা করছো। হ্যাঁ লিকুইড অবস্থায় মেটালটা মনে করো আছে, এটাকে তুমি ঠান্ডা করছো। কি হবে? ওই যে নিউক্লিয়াস ফরমেশন, এই যে বারে বারে ওটার রেফারেন্স দিচ্ছি, এই যে নিউক্লিয়াস ফরমেশন হবে, এই লিকুইড থেকে কোনো কোনো জায়গায় সলিডিফিকেশন শুরু হবে, তারপরে তোমার হলো যে এটা আস্তে আস্তে বড় হয়ে হবে। তুমি যদি অনেক আস্তে আস্তে এটাকে ঠান্ডা করো, অনেক আস্তে আস্তে কিভাবে ঠান্ডা করবে? তুমি মনে করো ফার্নেস, যেখানে তুমি মেটালটাকে মেল্ট করেছো, সেই ফার্নেসটা তুমি জাস্ট বন্ধ করে দিলা, তখন কি হবে? ওটা ঠান্ডা হতে একটু অনেক সময় লাগবে। হ্যাঁ মনে করো ওটা তুমি ফার্নেস থেকে বের করে কোথাও ঢেলে দিলা, কি হবে? ওটা আরেকটু তাড়াতাড়ি ঠান্ডা হবে। মনে করো তুমি ওটা একেবারে ফার্নেস থেকে বের করে এমন একটা পাত্রের মধ্যে ঢাললা যেটা খুব ঠান্ডা করে রেখেছো, তাইলে কি হবে? ওটা আরো তাড়াতাড়ি ঠান্ডা হবে। তো যত তাড়াতাড়ি ঠান্ডা হবে তত বেশি নিউক্লিয়াস ফরমেশন হবে, তত ছোট ছোট গ্রেইন হবে। তুমি এমনিতে চিন্তা করো যে যখন তুমি কোনো একটা জিনিস একটা ইয়ের মধ্যে ঠান্ডা করতে দাও, তখন কি হয়? সারফেসটা সবার আগে ঠান্ডা হয়, বা যে পাত্রের গায়ে যেগুলো লেগে থাকে সেগুলো সবার আগে ঠান্ডা হয়। একটা খাবার জিনিসের কথা যদি চিন্তা করো, তাই না? উপরের সারফেসটা আগে ঠান্ডা হয়ে যাচ্ছে, ভিতরটা কিন্তু অনেকক্ষণ গরম থেকে যাচ্ছে। হ্যাঁ তো আমরা যত তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবো তত এটা সলিডিফিকেশন তাড়াতাড়ি হবে, মানে আরো বেশি নিউক্লিয়াস ফরমেশন হবে, তত ছোট ছোট গ্রেইন হবে। আর যদি তুমি খুব আস্তে আস্তে ফার্নেসের মধ্যে রেখে ঠান্ডা করো, তাইলে সেটা গ্রেইন গুলো বড় হবে। ঠান্ডা মানে গ্রেইন সাইজ ছোট করার অনেক ওয়ে আছে, এটা একটা খুব সিম্পল ওয়ে। আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমাদের যে 40 মিনিটস এর টাইম আছে সেটাই, যেহেতু 5 মিনিট পরে শুরু হয়েছে, আমি 5 মিনিট পরে শেষ করলাম। হ্যাঁ বলো। একটা কোশ্চেন, সেটা হলো যে এই যে আমরা ডিসলোকেশন গুলো যখন একটা গ্রেইন থেকে আরেকটা গ্রেইনে যায়, আমরা তো বললাম গ্রেইনের সংখ্যা বেশি থাকলে বা যদি অ্যাঙ্গেলটা যত বেশি থাকে তখন আমার মানে ডিসলোকেশনটা মুভ করতে পারে কম। কিন্তু ওই যে মানে দুইটা গ্রেইনের মাঝখানে যে লাইন, ওই লাইনে যখন ডিসলোকেশনের ওই প্লেনটা হাফ প্লেনটা যায়, তখন ওই হাফ প্লেনটার কি হয়? মানে অতটুকু পর্যন্ত কি না? হ্যাঁ একটা হতে পারে যে এটার মুভই করলো না, হ্যাঁ ওটার মুভই করলো না, ওখানেই শেষ, ডিসলোকেশনের মুভমেন্টই হলো না। অথবা সে হাফ প্লেন মানে তো অ্যাটম গুলাই, হ্যাঁ অথবা সে মানে ওখানে কিন্তু গ্রেইন বাউন্ডারি মানে এরকম কোনো লাইন কিন্তু ওখানে দেয়া নাই। হ্যাঁ এখানে যেরকম এই যে লাইন ডিফারেন্ট ওরিয়েন্টেশনে কয়েকটা অ্যাটম আছে, জাস্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশন। হ্যাঁ তখন ওই যে যদি সে মুভ করতে পারে তখন সে চলে যায় পরের ইয়েতে চলে যায়, মুভ করে পরের ইয়েতে চলে যায়। আর যদি না পারে তখন সে ওখানেই থেকে যায়। হ্যাঁ এটা এই বাউন্ডারি গুলো দেখে মানে বাউন্ডারি ওয়ালের মতন একটা মাথায় চলে আসছে যে হ্যাঁ এটা বাউন্ডারি ওয়াল, এটা ভেদ করে কিভাবে যাবে, হ্যাঁ এরকম না কিন্তু। হ্যাঁ এটা হচ্ছে যে এটা বোঝার সুবিধার জন্য এরকম কোনো বাউন্ডারি ওয়াল আসলে নাই, দেখা যায় না। কিন্তু তুমি আবার এটা একটা মজার বিষয় আছে, তুমি যখন মাইক্রোস্কোপের নিচে দেখবা তখন দেখবা এরকম এই জিনিসগুলো দেখতে পাবা। কেন দেখতে পাবা? কারণ গ্রেইন বাউন্ডারি গুলো হচ্ছে সবচেয়ে মানে ভালনারেবল মানে কন্ডিশনে থাকে, কারণ এখানে ওরা সবসময় স্ট্রেস থাকে। স্ট্রেস থাকার জন্য কি হয়, ও স্ট্রেস থাকে তো বুঝি দুই পাশে দুই রকম ওরিয়েন্টেশন। হ্যাঁ ও এও বড় হতে চাচ্ছিল, এও বড় হতে চাচ্ছিল, তারপরে গিয়ে ওখানে গিয়ে আটকে গেছে, তো সে স্ট্রেসড অবস্থা সবচেয়ে বেশি থাকে। মাইক্রোস্কোপের নিচে দেখার জন্য আমরা কি করি ওটা তো পরে আরো জানবা, আমি ছোট্ট করে বলি। আমরা হচ্ছে কিছু একটা দিয়ে অ্যাসিড বা কিছু দিয়ে এটাকে এচিং করা বলে, আমরা একটুখানি ঘষে নিই। তখন যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দিই তখন কি হয়, নর্মালি যে এই সমস্ত জায়গায় যখন লাইটটা পড়ে, লাইটটা সোজাসুজি রিফ্লেক্ট করে আমাদের চোখে চলে আসে, মানে আমরা ওই জায়গাটা সাদা দেখতে পাই। হ্যাঁ আর কিন্তু এই জায়গাটা যেটা ওই যে অ্যাসিড দিয়েছিলাম, এই জায়গাটা সবার আগে করোডেড হয়, কারণ এটা সবচেয়ে বেশি স্ট্রেস থাকে। সে ওই অ্যাসিডটা পেয়ে সবার আগে করোশন হয়ে যায় ওখানটায়, ছোট ছোট এই খুবই লোকালাইজড করোশন, বোঝা যায় না, যে খালি চোখে বোঝা যায় না। তো ওই জায়গায় যখন লাইটটা পড়ে তখন কি হবে, যেহেতু এটা ফ্ল্যাট না,
লাইট এদিক ওদিক স্ক্যাটার্ড হয়ে যায়, আমাদের চোখে আর আসে না, ওই জায়গায় তখন আমরা এইরকম এরকম কালো কালো দাগ দেখতে পাই। সেজন্য মনে হচ্ছে যে আসলে গ্রেইন বাউন্ডারি নাই, আবার কিন্তু আছে, মানে মাইক্রোস্কোপের নিচে কিন্তু যদি তুমি প্রপারলি প্রিপেয়ার করে দাও তাইলে কিন্তু আবার গ্রেইন বাউন্ডারি দেখতে পাবে, কিন্তু আসলে ওই জায়গাটায় পরশন হয়ে ওই জায়গাটা এরকম লাইনের মতন দেখা যাচ্ছে। বুঝেছি, থ্যাংক ইউ। আর কিছু? ঠিক আছে, তাইলে আজকের জন্য শেষ। তোমাদের কারোর কোয়েশ্চেন ছিল কি এখানে? আচ্ছা, একজনের মধ্যে ক্লাস করতে অসুবিধা হচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, আমি এখনো ইনস্ট্রাকশনটা আমি দেখি আমাদের হেড স্যারকে আমি জিজ্ঞেস করবো যে এখনো ইনস্ট্রাকশনটা আমরা প্রপারলি পাই নাই, যে রেকর্ডেড লেকচারটা